গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আলটিমেটাম, মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, বাগেরহাটে গাড়িবহরে হামলা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃতদন্ত করবে দুদক, সাবেক ৯ এমপি সহ ১২ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে নতুন বছর ২০২৫ সাল। নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিষেধাজ্ঞা সত্ত্বেও 31 উপলক্ষে নগরবাসীকে আতশবাজি, পটকা ফোটানোর শব্দ শোনা গেছে। তবে 31 নাইট উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুরো শহর জুড়ে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। নিরাপত্তার জন্য এই বছর আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করে উচ্চ আদালত। আর আদালতের সে নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর 5 তারকা হোটেলগুলোতে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে হাতে নেওয়া হয় বিভিন্ন আয়োজন। জমকালো আলোকসজ্জা সহ বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেলগুলোকে। এদিকে নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারগুলোতে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন বছরে আমার চাওয়া হচ্ছে, দেশবাসীর জন্য চাওয়া যদি আমি বলতে চাই, তাহলে দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা যাতে একটু স্বাভাবিক অবস্থায় আসে, এটাই। ২০২৫ সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা আছে, এগুলো হচ্ছে যেন নির্মূল হয়। তরুণদের নেতৃত্বে, তরুণদের অংশগ্রহণে আমরা চাই একটি সুন্দর এবং সুস্থ এবং সকলেই যাতে নিরাপদে থাকতে পারে, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। দর্শক, খ্রিস্টীয় নতুন বছর উদযাপন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর সংগ্রহ করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরাফাত, আপনাকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। কেমন দেখছেন বিভিন্ন জায়গা ঘুরে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কথা আমাদের জানাবেন। নাহিয়ান, আপনাকে সহ আপনার মাধ্যমে সকল দর্শককে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। যেমনটি বলছিলেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত আমি ঘুরে দেখেছি রাত 12টা 1 মিনিটের আগে এবং পরে। শুরুতে যদি নববর্ষ উদযাপনের কথা বলে রাখি, সরকারের পক্ষ থেকে কিন্তু এবার সীমিত পরিসরে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং একই সাথে উচ্চ আদালত থেকে যেমনটি নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে করে ফানুস এবং কোথাও আতশবাজি না ফোটানো হয়, কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজি ফোটানো হয়েছে। সেই সাথে পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ফানুস উড়াতেও দেখেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে অমান্য সেটি ব্যত্যয় ঘটেছে। এর পাশাপাশি যদি বলে রাখি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বরাবরের মতোই কিন্তু বহাল রয়েছে এবং এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সেনাবাহিনীকে। আমরা প্রথমবারের মতন এবারে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে 31 নাইটকে ঘিরে মাঠে দেখতে পেয়েছি। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘিরে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর গুলশানের 5 তারকা হোটেল ওয়েস্টিনের সামনে এবং এখানে আপনাকে জানিয়ে রাখি আজ রাত 11টার পর থেকে কিন্তু এই হোটেল ওয়েস্টিনে একটি অভিযান পরিচালনা করা হয়। আমরা যেমনটি জানতে পেরেছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে নির্দেশনা অমান্য করে অবৈধভাবে মাদক দ্রব্য মজুত করার অভিযোগে সেগুলো তারা জব্দ করে, যেখানে আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য। এর পাশাপাশি কাছেই গুলশানের আরেকটি হোটেল রেনেসা, সেখানেও কিন্তু একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আজকে 31 নাইটকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তাদের মোট 8টি টিম এই অভিযান পরিচালনা করছেন এবং
এর পাশাপাশি যদি বলে রাখি 31 নাইটকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিভিন্ন স্থান কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। একই সাথে আলোকসজ্জা কিন্তু ফুটে উঠেছে চারপাশ এবং সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবং সবাই কিন্তু আনন্দ ঘন পরিবেশে কিন্তু 31 নাইটকে কেন্দ্র করছেন এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নববর্ষ ঘিরে 31 নাইট উদযাপনের সর্বশেষ আপডেট। নাহিয়ান, জানছিলাম রাজধানীর বর্ষবরণ এবং নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। মঙ্গলবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে তারা এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। শফি মাহমুদ সাগরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে সফল করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। আনুষ্ঠানিক শুরুর আগেই ছাত্র জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা গত 53 বছর শেকলবন্দি করে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের অধিকারের বদলে নিজেদের পকেট ভারীতেই ব্যস্ত ছিলেন ক্ষমতাসীনরা। জাতির কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে 71 আর 90-এর বিজয়। তাই তো 24-এর বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার। আমরা বলেছি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার। আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। নাগরিক কমিটির নেতারা বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে শুধু দখল, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের হাত বদল হয়েছে মাত্র। অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকদের সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র বা ইশতেহার ঘোষণারও দাবি জানানো হয়। 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যে শব্দ দিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। গণহত্যাকারীদের বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচন নয় জানিয়ে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নেয়ার দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মঙ্গলবার কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ চলছে। এখন ভোটার তালিকা হালনাগাদ,
তালিকা থেকে মৃত এবং রোহিঙ্গাদের বাদ দেয়া তরুণদের ভোটার তালিকায় যুক্ত হতে উৎসাহিত করছে নির্বাচন কমিশন। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এর আগে এই মামলার প্রতিবেদন দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। 2012 সালে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে বনানী থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় 2 বছর তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর দুদক মহাপরিচালক বলছেন, এই মামলার অভিযোগের বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, ফলে নতুন করে মামলাটি তদন্ত করবে দুদক। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। আর অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহীর 7 এমপির বিরুদ্ধে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার 105 টাকা থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা করা হলো। তবে প্রতি লিটার অকটেনের দাম 125 টাকা ও পেট্রোলের দাম 121 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি তেলের নতুন মূল্য 1 জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে। সারা দেশে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সময় 2 ঘণ্টা কমিয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে, যাতে বলা হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, যাতে সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল 2 ঘণ্টা কমল। নতুন এই সিদ্ধান্ত আগামীকাল 1 জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। কক্সবাজারের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করা হয়েছে। অপর 9 জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার বিকেলে নিহা ইউনিয়নের লেদার রাঙ্গিখালী পশ্চিমের গহীন পাহাড় থেকে বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা। এর আগে সোমবার সকালে বনে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হন তারা। পরে অপহৃতদের পরিবারের কাছে 18 লাখ টাকা মুক্তিপণ দাবি করে
পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে সকালে টেকনাফের ওয়াইকং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা ওয়াইকং শামলাপুর সড়কে পৌঁছলে 2 সিএনজির চালক সহ 8 জনকে অপহরণ করা হয়। এছাড়া গতরাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে অপহৃত হন আরও একজন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চাঁদপুরের মেঘনায় এমভি আল বাখেরা লাইটারের জাহাজের 7 নাবিককে হত্যা মামলায় আসামি আকাশ মণ্ডল ইরফান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে 7 দিনের রিমান্ড শেষে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হয় আসামিকে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আকাশের প্রায় 26 পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কোহিনুর বেগম। হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। গত 23শে ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনায় এমভি আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাত 10 জনকে আসামি করে জাহাজ মালিকের পক্ষে থানায় মামলা করা হয়। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে, তাই এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই পুনরাবৃত্তি। অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন অনুমোদনযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে, একই সাথে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশের 8, 25, 35, 46 সহ নানা ধারা উপধারার সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোনো ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশে এটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বুধবার সকাল 10টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে মেলায় অংশ নেবে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ ছাড়া আরও 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে। মাসব্যাপী বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলার আয়োজন করছে। বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানিয়েছেন, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব রাসেল আহমেদ ভুইয়া এবং জেলা যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, গাজী মোহাম্মদ সিরাজ, নাসির মিয়া সহ আরও অনেকেই। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ পশ্চিমাঞ্চলের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানিয়েছেন, পরিষদের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা এবং পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মিন মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কেফায়েতুল্লাহ চৌধুরী এবং পিরোজপুর জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তামান্না জামান সহ অন্যান্যরা। কাতারে অনুষ্ঠিত হল 4 দিনব্যাপী বাংলাদেশ ট্রেড, রেমিটেন্স অ্যান্ড কালচারাল এক্সপো এবং বিজয় মেলা। এই মেলায় প্রধান আকর্ষণ গোল্ড স্যান্ডস গ্রুপের রাফেল ড্রতে বিজয়ী হন ঝিনাইদহের প্রবাসী জাহিদুল ইসলাম। বিজয়ীকে 5 তারকা হোটেলের একটি সুইটের আংশিক মালিকানা হস্তান্তর করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও সাংবাদিকদের সামনে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার। মেলায় কাতার প্রবাসী শিল্পী বোরহান উদ্দিন মুকুলকে সম্মাননা প্রদান করে। উপস্থিত ছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান এম.এ. মুরাদ হোসেন, অ্যাট পয়েন্টসের সিইও তমিজ বিন আফতাব সহ অন্যান্যরা। বিএনপি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে বিজয় দিবস আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানিয়েছেন, কুয়েত বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাশেম এনামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপি সিনিয়র নেতা শওকত আলী, জালাল আহমেদ চুন্নু মোল্লা, আব্দুল মুহিত নাজমুল, আজাদ নূর, শিহাব বক্ত, চানমিয়া হাসান, শের আলী সহ আরও অনেকেই। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃতদন্ত করবে দুদক। সাবেক 9 এমপি সহ 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার।